আজ পড়ব উর্দু সাহিত্যিক কৃষ্ণচন্দ্রের বিখ্যাত একটি গল্প মহালক্ষ্মীপুরী। মহালক্ষ্মী স্টেশনের এপারে মহালক্ষ্মীর মন্দির, ওকে লোকজন রেসকোর্সও বলে। এ মন্দিরে যারা পুজো দেয় তারা হারে বেশি, যেতে কম। মহালক্ষ্মী স্টেশনের ওপারে একটা খুব বড় নোংরা নালা আছে, যে নালা দিয়ে মানুষের মল জলের সাথে মিশে শহরের বাইরে চলে যায়। মন্দিরে মানুষের মনের ময়লা ধুয়ে যায়, আর নোংরা নালায় ধুয়ে যায় মানুষের দেহের মল। আর এই দুয়ের মাঝখানে মহালক্ষ্মী রেল পুল। মহালক্ষ্মী পুলের ওপরে বাঁদিকে লোহার রেলিংয়ে 6খানা শাড়ি হাওয়ায় উঠছে। পুলের এই বাঁদিকটায় সবসময় খান কয়েক শাড়ি হাওয়ায় উঠতে থাকে। শাড়িগুলো তেমন দামি নয়, শাড়িগুলো যারা পরে তারাও কেউ খুব বেশি দামি হবে না। ওরা রোজ শাড়িগুলোকে ধুয়ে শুকোতে দেয়। আর রেললাইন পারাপার করার লোকজন, মহালক্ষ্মী স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করার লোকজন, ট্রেনের দরজা জানলা দিয়ে বাইরে তাকানোর লোকজন প্রায়ই এই শাড়িগুলোকে হাওয়ায় দোল খেতে দেখে। লোকজন শাড়িগুলো নানান রং দেখে, যেমন ধূসর, গাঢ় ধূসর, মেটে নীল, পাটকিলে, মেটে লাল, গাঢ় নীল পাড় আর লাল। ওরা প্রায়ই এসব রঙগুলোকে চারপাশে ছড়িয়ে থাকতে দেখে। তবু সে শুধু এক পলকের জন্য। পরক্ষণে ট্রেন পুলের তলা দিয়ে হুঁশ করে পেরিয়ে চলে যায়। এই শাড়িগুলোর রং এখন আর দেখতে ভালো লাগে না। কোনো এককালে যখন ওগুলো নতুন কেনা হয়েছিল তখন হয়তো ওগুলোর রং সুন্দর আর ঝকমকে ছিল, কিন্তু আজ আর তা নেই। বারে বারে ধুয়ে ওদের রঙের জেল্লা চলে গেছে। আজ এসব শাড়ি বিরস বিষণ্ণভাবে রেলিংয়ে পড়ে আছে। ওগুলোকে দিনের আলো 100 বার দেখুন, আপনাদের চোখে ওগুলোকে কখনো সুন্দর বলে মনে হবে না। না ওগুলো রং ভালো, না ওগুলো দেখতে ভালো, না ওদের বুনট ভালো। একদম বাজে শাড়ি ওগুলো। রোজ ধুয়ে ধুয়ে ওগুলো জমিনও একেবারে তেনা তেনা হয়ে যাচ্ছে। দু এক জায়গায় ছিঁড়েও গেছে, কোথাও তালির সেলাই খুলে গেছে, কোথাও বিচ্ছিরি দাগ, যে দাগ এতই পাকা হয়ে বসেছে যে ধুলেও যায় না, বরং আরও গাঢ় হয়ে ওঠে। আমি এইসব শাড়ি জীবন জানি, কারণ যারা এসব শাড়ি পরে আমি যে ওদের সবাইকে চিনি, জানি। ওরা মহালক্ষ্মী পুলের লাগোয়া বাঁদিকের 8 নম্বর বস্তিতে থাকে। বড় হতদরিদ্র বস্তি। আমিও ওই বস্তিতে থাকি, তাই এসব শাড়ি আর এসব শাড়ি যারা পরে তাদের সম্বন্ধে সব কিছু আপনাদের বলতে পারি। প্রধানমন্ত্রীর গাড়ি আসতে তো এখনও অনেক দেরি আছে। অপেক্ষা করতে করতে আপনাদের বিরক্তি ধরে যাবে। তাই ততক্ষণ আপনারা যদি এই 6খানা শাড়ির জীবন সম্বন্ধে আমার কাছ থেকে কিছু শুনে নেন তো সময়টা ভালোভাবেই কেটে যাবে। ওদিকে যে ধূসর ছাই রঙের শাড়িটা ঝুলতে দেখছেন, ওটি শান্তিবাইয়ের শাড়ি। ওর লাগোয়া যে শাড়িটা ঝুলছে সেটিকেও আপনাদের ছাই রঙের বলেই মনে হবে, কিন্তু আসলে ওটা তো গাঢ় ছাই রঙের, আপনারা ধরতে পারবেন না। কিন্তু আমি ওর ছাই ছাই রঙটা বুঝতে পারি, কারণ আমি ওটাকে তখন থেকে জানি যখন ওটার রং উজ্জ্বল গাঢ় ছাই রঙের ছিল। এখন ওই শাড়িটার রঙও শান্তাবাইয়ের শাড়ির মতো ফিকে ছাই রং। আর সম্ভবত এই দুই শাড়ির মধ্যে তফাৎটা আপনারা অনেক কষ্টে ধরতে পারবেন। যারা এই শাড়িগুলো পরে, আমিও যখন ওদের জীবনক্রমকে দেখি তখন খুব কমই প্রভেদ দেখতে পাই। তবুও ওই যে প্রথম শাড়িটা, যেটা ছাই রঙের, যেটা শান্তাবাইয়ের শাড়ি, আর ওই অন্য ছাই রঙের শাড়িটা যার গাঢ় ছাই রঙটা শুধু আমার চোখই দেখতে পায়, সেটা জীবনাবাইয়ের শাড়ি। শান্তাবাইয়ের জীবনটা ওর শাড়ির রঙের মতোই ধূসর। শান্তাবাই বাড়ি বাড়ি বাসন মাজার কাজ করে। ওর 3 বাচ্চা, একটি মেয়ে 2 ছেলে। বড়টি মেয়ে বছর 6-7 হবে, আর সবচেয়ে ছোট ছেলেটি 2 বছরের। ওর স্বামী সেলুন মিলে বস্ত্র বিভাগের কাজ করে। ওকে 7 সকালে কাজে বেরিয়ে যেতে হয়, তাই শান্তাবাই স্বামীর খাবারটা আগের দিন রাতেই রেঁধে রেখে দেয়, কারণ সকালে উঠে ওকে বাসন মাজতে, জল দিতে অন্যের বাড়িতে যেতে হয়।
ইদানিং ও 6 বছরের মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে যায়। দুপুর নাগাদ সে বস্তিতে ফিরে আসে। ফিরে এসে স্নান করে, শাড়ি ধুয়ে দেয়। এরপর পুলের রেলিংয়ে শাড়িটাকে শুকোবার জন্য মেলে দেয়। তারপর একখানি অত্যন্ত ময়লা পুরনো কাপড় পরে রান্না করতে বসে। শান্তাবাইয়ের ঘরের উনুন তখনই জ্বলে যখন আর সব ঘরের উনুন নিভে যায়, অর্থাৎ দুপুর 2টোয় আর রাত 9টায়। ওই সময়ের এদিকে ওদিকে ওকে দুবেলা বাইরে বাসন মাজার, জল তোলার কাজ করতে হয়। আজকাল তো ওর বাচ্চা মেয়েটিকেও ওকে হাতে হাতে সাহায্য করে। শান্তাবাই বাসন মেজে দেয়, মেয়েটি বাসন ধোয়। বার 2-3 এমনও হয়েছে যে বাচ্চা মেয়েটির হাত থেকে চিনেমাটির বাসন পড়ে গিয়ে ভেঙে গেছে। যেদিন আমি ছোট্ট মেয়েটির চোখ দুটো ফোলা ফোলা আর গাল দুটো লাল দেখি, সেদিন বুঝে নেই যে কোনো বড়লোকের বাড়ির চিনেমাটির বাসন আজ ভেঙেছে। সেদিন শান্তাও আমার নমস্কারে সাড়া দেয় না। রেগে মেগে গজর গজর করতে করতে উনুন ধরাতে বসে। আর উনুনে আগুন কম, ধোঁয়া বেশি বের করে 2 বছরের ছোট্ট ছেলেটা ধোঁয়ায় দম আটকে চেঁচিয়ে উঠলে শান্তাবাই ওর মসৃণ তুলতুলে গালে চটাস চটাস করে চাপড় বসিয়ে দিতে দ্বিধা করে না। এতে ছেলেটা আরও গলা ফাটিয়ে চেঁচিয়ে ওঠে। একেই তো ওটা সারাদিন ঘ্যান ঘ্যান করে, কারণ ও দুধ পায় না খেতে। সারাক্ষণ ওর খিদে লেগে থাকে। আর এই 2 বছর বয়সেই ওকে বাজরার রুটি খেতে হয়। আর সব ভাই বোনদের মতো ও মায়ের দুধ শুধু 6-7 মাসই খেতে পেয়েছে, তাও অনেক কষ্টে। তাই ও শুকনো বাজরার রুটি আর ঠান্ডা জল খেয়ে বড় হচ্ছে। আমাদের বস্তির সবকটি বাচ্চা কাচ্চা এই খেয়েই বড় হয়। সারাদিন ওরা উদম গায়ে ঘুরে বেড়ায় আর রাতে ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। যখন ওরা ঘুমিয়ে থাকে তখনও ওদের পেটে খিদে, আর যখন জেগে থাকে তখনও খিদে। শান্তাবাইয়ের স্বামীর মতো যখন ওরা জোয়ান হয়ে ওঠে তখন সারাদিন শুকনো বাজরার রুটি আর ঠান্ডা জল খেয়ে খেয়ে কাজ করে যায়, আর ওদের খিদে বেড়ে চলে। সব সময় পেটের ভেতরটাতে, বুকের ভেতরটাতে, মগজের ভেতরটাতে একটা ভার ভার ভাব অনুভব করে। তারই খেলে কয়েক ঘন্টার জন্য এই ভাবটা বন্ধ হয়ে যায় বটে, কিন্তু মানুষ তো আর সবসময় তারই খেতে পারে না। একদিন খাবে, 2 দিন খাবে, তৃতীয় দিন তারের পয়সা কোথায় পাবে? বস্তির ভাড়া দিতে হয়, তাছাড়া রেশনের খরচ আছে, তরিতরকারির তেল নুন আছে, বিদ্যুতের খরচ, জলের খরচ আছে। শান্তাবাইয়ের ছাই রঙের শাড়ি আছে। ও শাড়ি তো 6-7 মাসেই তেনা তেনা হয়ে যায়, কোনোবার মাস 7-এর বেশি যায় না। এই মিলওয়ালা 5 টাকা 4 আনাতে এমন রদ্দি, এমন বাজে শাড়ি দেয় যে কাপড়ের কোনো পরমায়ু থাকে না। 5 মাস গেলেই তেনা তেনা হতে শুরু করে। 6 মাস বাদে জোড়াতালি দিয়ে সেলাই টেলাই করে কোনো মতে কাজ চলে যায়, আর তারপরে আবার সেই 5 টাকা 4 আনা খরচ করতে হয়। আবার সেই ছাই রঙের শাড়ি আসে। শান্তার ছাই রঙটা খুব পছন্দ, কারণ এই শাড়ি দেরিতে ময়লা হয়। ওকে যে বাড়ি বাড়ি ঘর ঝাড় দিতে হয়, বাসন মাজতে হয়, 3 তলা 4 তলায় জল তুলতে হয়। ও ছাই রং চাইবে না তো কি ঝলমলে উজ্জ্বল রং, গোলাপি কিংবা বাসন্তী পছন্দ করবে? না, ও এত বোকা নয়। 3-3টে সন্তানের মা ও। তবে এককালে এসব উজ্জ্বল রং ও দেখেছিল, পড়েও ছিল। সেসব রঙকে দুরু দুরু বুকে ভালোবেসেছিল। যখন ও ধারওয়াড়ে ওর গায়ে ছিল, সেখানে ও মেঘে মেঘে রামধনুর উজ্জ্বল রঙের ছটা দেখেছিল। মাইলের পর মাইল উজ্জ্বল রঙকে নাচতে দেখেছিল। সেখানে ওর বাবার ধান ক্ষেত ছিল। সে ধানের ক্ষেতে কি অপরূপ সবুজ রঙের নাচন, আর উঠোনের সেই পিলু গাছটা। পিলু গাছ থেকে ও ফল পেড়ে পেড়ে খেত। কিন্তু কি জানি কেন আজকাল ওসব ফলে তেমন মিষ্টতা বা স্বাদ নেই। সে সব রং, সেসব উজ্জ্বলতা কোথায় যে মরে গেছে? সে সব রং কেন একেবারে ম্যারম্যারে হয়ে গেছে? শান্তাবাই বাসন মাজতে মাজতে, রান্না করতে করতে, শাড়ি ধুতে ধুতে, পুলে রেলিংয়ে শাড়ি মেলতে মেলতে মাঝে মাঝে ভাবে যে ওই ছাই রঙের শাড়ি থেকে জলের ফোঁটাগুলো যেন চোখের জলের ফোঁটার মতো নিচের রেল লাইনে টপ টপ করে ঝরে পড়তে থাকে। আর দূর থেকে লোকজন দেখে একটি কালো কুৎসিত মেয়ে ছেলে পুলের ওপরে রেলিংয়ে একটি ছাই রঙা শাড়ি মেলে দিচ্ছে।
পরক্ষণে ট্রেনটা পুলের তলা দিয়ে হুশ করে পেরিয়ে চলে যায়। জীবনাবাইয়ের শাড়ি, যেটি শান্তাবাইয়ের শাড়ির পাশে ঝুলছে, সেটি গাঢ় ছাই রঙের। এমনিতে তো এ শাড়িটার রং শান্তাবাইয়ের শাড়ির চেয়েও ম্লান দেখাবে, কিন্তু মন দিয়ে দেখলে দেখবেন যে শাড়িটার ম্লান ভাব থাকা সত্ত্বেও ওটাকে আপনাদের গাঢ় ধূসর রঙের বলেই মনে হবে। এই শাড়িটাও 5 টাকা 4 আনার, আর বড্ড ছেঁড়া আর পুরনো। কয়েকটা জায়গায় এটা ছিঁড়ে গেছে, তবে একটা ছেঁড়া জায়গা এখন সেলাই করা, আর তা এত দূর থেকে চোখে পড়ছে না। এখন ওই বড় টুকরোটা অবশ্য চোখে পড়ছে, যেটা গাঢ় নীল রঙের। শাড়ির মাঝখানে যেখানটায় খুব বেশি ছিঁড়ে গেছে, সেখানটায় নীল টুকরোটা দিয়ে তালি দেওয়া হয়েছে। এই নীল টুকরোটা জীবনাবাইয়ের প্রথম শাড়ি। পরের শাড়িটাকে পোক্ত করার জন্য টুকরোটাকে কাজে লাগানো হয়েছে। জীবনাবাই বিধবা, তাই সব সময় পুরনো জিনিস দিয়ে নতুন জিনিসকে মজবুত করার দিকটা ভেবে থাকে। পুরনো স্মৃতি দিয়ে নতুন স্মৃতির তিক্ততাকে ভুলে যাবার চেষ্টা করে। জীবনাবাই মৃত স্বামীর জন্য কান্নাকাটি করে, যে স্বামী একদিন নেশার ঘোরে ওকে মারতে মারতে ওর একটা চোখ কানা করে দিয়েছিল। ও নেশা করেছিল কারণ সেদিন ওকে মিল থেকে ছাঁটাই করে দিয়েছিল। ঘোড়ু বুড়ো মিলে আর কোনো কাজে লাগছিল না। যদিও ওর অনেক অভিজ্ঞতা, কিন্তু ওর হাতে এমন তাকত ছিল না যে ও জোয়ান মজুরদের সঙ্গে কাজে পেরে ওঠে। রাত দিন ও শুধু কাশত। কার্পাসের ছোট্ট ছোট্ট আঁশগুলো ওর ফুসফুসে ঢুকে এমন জড়িয়ে মরিয়ে গিয়েছিল, ঠিক যেমন করে চরকায় আর টাকুতে সুতো ছোট ছোট মিহি আঁশ জড়িয়ে যায়। বর্ষা নামলে ওই ছোট্ট ছোট্ট আঁশগুলো ওকে হাঁপানিতে ভোগাত। বর্ষা না হলে রাত দিন সারাক্ষণ ও কাশত। একটা শুকনো অবিরাম খক খক ঘং ঘং কাশির শব্দ বাড়িতে, কারখানার কাজের জায়গায় শোনা যেত। মিলের মালিক এই কাশির শব্দের মাঝে বিপদের ভয়সূচক ঘণ্টাধ্বনি শুনতে পেলেন। পেয়ে ঢোঁড়ুকে মিল থেকে তাড়িয়ে দিলেন। ঢোঁড়ু কাজ হারাবার 6 মাস বাদে মারা গেল। ওর মৃত্যুতে জীবনাবাইয়ের মর্মান্তিক শোক হলো। কি হয়েছে যদিও একদিন রেগে গিয়ে জীবনের একটা চোখ গেলে দিয়েই থাকে? 30 বছরের দাম্পত্য জীবনকে তো এক মুহূর্তের ক্রোধের জন্য বলি দেওয়া যায় না। তাছাড়া ঢোড়ুর রাগের সঙ্গত কারণ ছিল, মিল মালিক যদি বিনা দোষে তাকে ছাঁটাই না করত, তাহলে কি আর জীবনাবাইয়ের চোখ নষ্ট হতো? ঢোড়ু তেমন লোক ছিল না। তার মনে ছিল বেকারত্বের আক্রোশ, ছিল তার 35 বছরের চাকরি থেকে বিতাড়িত হবার দুঃখ আর হতাশা। সবচেয়ে বড় দুঃখ ছিল এই যে মিল মালিক বিদায় দেবার সময় ওকে তো একটা আদলাও দেয়নি। 35 বছর আগে যে শূন্য হাতে ও চাকরি করতে মিলে ঢুকেছিল, সেই শূন্য হাতেই ও ফিরে আসে। গেটের বাইরে বেরিয়ে আসার পর তার চাকরির কারখানাকে পেছনে ফেলে আসার পরে ও যেন একটা ধাক্কা খেল। বাইরে এসে ওর মনে হলো যেন ওই 35টি বছর ও সমস্ত সম্পদ ও সবটুকু রক্ত ও সম্পূর্ণ প্রাণরস চুষে নিয়েছে ওই মিল, নিয়ে ওকে অকেজো মনে করে আস্তা করে ছুঁড়ে ফেলেছে। ঢোড়ু হতবাক হয়ে ওই মিলের ফটক আর চিমনির দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো যে চিমনি ওর মাথার উপরে ভয়ঙ্কর একটা দৈত্যের মতো আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছিল। ঢোড়ু রাগে শোকে হাত কচলালো, থু করে জোরে মাটিতে থুতু ফেলল, তারপর তারিখানায় চলে গেল। তবে জীবনের চোখটা যেত না যদি ওর কাছে চিকিৎসা করানোর মতো পয়সা থাকতো। চোখটা তো পচে পচে গলে গলে লোকের দান খয়রাতিতে চলা হাসপাতালের অসতর্ক ডাক্তারদের, হাবাগোবা কম্পাউন্ডারদের আর আনারি নার্সদের গালাগালি আর হেলাফেলার বলি হয়ে গেল। তারপরে জীবন আর সুস্থ হতে না হতেই ঢোড়ু অসুস্থ হয়ে পড়ল। এমন অসুখে পড়ল যে আর বিছানা ছেড়ে উঠতে পারল না। সে সময় জীবনা ওকে দেখাশোনা করত। জীবনাবাইয়ের যাতে কিছুটা সাহায্য হয় তাই শান্তাবাই ওকে কয়েকটি বাড়িতে বাসন মাজার কাজ জুটিয়ে দিয়েছিল। যদিও জীবনাবাই বুড়ি হয়ে গিয়েছিল, বাসনপত্র তেমন করে মাজতে বা ধুতে টুতে পারত না, তবুও আস্তে আস্তে সে তার দুর্বল হাতে কৃত্রিম সাহস জড়ো করে যেমন তেমন করে কাজ করত। বাহারি পোশাক পরা, সুগন্ধি তেল মাখা গিন্নি বান্নিদের গালাগালি খেত আর কাজ করে যেত, কারণ ওর ঢোডুকে যে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু ঢোডু বাঁচল না। জীবনাবাই এখন একা।
এখনও একেবারে একা, আর এখন ওকে শুধু নিজের পেটটা চালাতে হবে। বিয়ের বছর 2 পরে ওর একটা মেয়ে হয়েছিল। মেয়েটা যখন উঠতি বয়স তখন ও একটা বদমাইশের সঙ্গে পালিয়ে গিয়েছিল। আজও ওর খোঁজ খবর পাওয়া যায়নি। অনেকে বলেছিল জীবনাবাইয়ের মেয়েটি নাকি ফার্স্ট রোডের নিষিদ্ধ পল্লীতে জাঁকালো পোশাকে সেজেগুজে দেহ ব্যবসায় নেমেছে। জীবনার কিন্তু বিশ্বাস হয়নি। সারাটা জীবন ও 5 টাকা 4 আনার শাড়ি পরে কাটিয়ে দিল। ওর বিশ্বাস ওর মেয়েও তাই করবে। ও তো কোনোদিন ফার্স্ট রোডে যায়নি। ওর বিশ্বাস যে ওর মেয়েও ওখানে যাবে না। কেন যাবে ওর মেয়ে ওখানে? কি নেই এখানে? 5 টাকা 4 আনার শাড়ি আছে, বজরার রুটি আছে, ঠান্ডা জল আছে, শুকনো মান সম্মান আছে। আর এসব ছেড়ে ও ফার্স্ট রোডে কিসের জন্য যাবে? ওকে তো একটা বদমাস প্রেমের নন্দনকাননের লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। কেননা নারী প্রেমের জন্য সব কিছু করে। ও নিজেও তো 30 বছর আগে ঢোরুর জন্য মা বাবাকে ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছিল। ঢোরু যেদিন মারা গেল আর লোকে যখন ঢোরুর দেহটাকে দাহ করতে নিয়ে যেতে লাগলো, জীবনা যখন তার সিঁদুরের কৌটোটাকে মেয়ের আঙ্গিয়ার ওপরে উপুর করে দিল, যে আঙ্গিয়াটাকে ও এতদিন ঢোরুর নজর বাঁচিয়ে লুকিয়ে রেখেছিল, ঠিক সে সময় বেশ হৃষ্টপুষ্ট চেহারার একটি স্ত্রীলোক বড় জাঁকালো কাপড় চোপড় পরে ওকে এসে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। ওকে দেখে জীবনা বুঝল এবারে ওর সব কিছু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে ওর স্বামী, ওর সন্তান, ওর মান সম্মান সব। ওর মনে হলো ও যেন সারাটা জীবন রুটি নয় নোংরা খেয়ে এসছে। যেন ওর কাছে কিছু ছিল না, কোনো দিনই কিছু ছিল না। জন্মাবার আগেই ওর সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। ওকে রিক্ত হস্ত, নগ্ন এবং অপমানিত করা হয়েছে। আর জীবনার ওই মুহূর্তে মনে হলো যে সেই জায়গাটি যেখানে ওর স্বামী সারা জীবন ধরে কাজ করে গেল, যেখানে ওর চোখ অন্ধ হয়ে গেল, এবং সে জায়গা যেখানে ওর মেয়ে দেহের পশরা সাজিয়ে বসল, এ সবটাই এক বিরাট অন্ধকারখানা। একদিক দিয়ে আখের রস বের করা মেশিনে ঠুসে ঠুসে দিচ্ছে, আর অন্য হাতে রস নিংড়ানো ভাঙাচোরা শরীরটাকে অন্যদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। হঠাৎ জীবনাবাই মেয়েকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠল। তৃতীয় শাড়িটার রং মেটে নীল, অর্থাৎ নীলও বটে, ময়লাও বটে, আর মেটেও বটে। এমনই এক অদ্ভুত রং যা বারে বারে ধুলেও খোলতাই হয় না, বরং আরও ম্লান হয়ে যায়। ওই শাড়িটা আমার বউয়ের। আমি ফোর্ট এলাকায় ধন্য ভাইয়ের ফার্মে কেরানিগিরি করি। 65 টাকা মাইনে পাই আমি। সেলুন মিল আর বক্সরিয়া মিলের মজুররা এই বেতনই পায়। তাই আমিও ওদের সঙ্গে 8 নম্বর বস্তির একটি ঘরে থাকি। তবে আমি মজুর নই, ক্লার্ক। আমি ফার্মে চাকরি করি, ম্যাট্রিক পাশ করেছি, টাইপ করতে পারি, ইংরেজি লিখতে পারি, আমাদের জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ শুনে বুঝতে পারি। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি মহালক্ষ্মীতে আসবে। না না, উনি রেসকোর্সে যাবেন না, উনি সমুদ্রের ধারে এক জনসভায় জোরদার ভাষণ দেবেন। এই উপলক্ষে লক্ষ লক্ষ লোক জড়ো হবে। ওই লক্ষ লক্ষ জনের মাঝে আমিও একজন হব। আমার স্ত্রীর প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনার বড় শখ, তবু আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারি না। কারণ আমাদের 8-8টা অ্যান্ডাগোন্ডা, আর সংসারে আমাদের সবসময় একটা না একটা অশান্তি লেগেই থাকে। যখনই দেখো কোনো না কোনো জিনিসের টানাটানি, খাবার জিনিসের টানাটানি তো 12 মাস লেগেই আছে। আজকাল কলে জলও কম আসে, রাতে শোবার জায়গাও কম পড়ে, মাইনেও এত কম পড়ে যে মাসের কেবল 15 দিনই চলে। বাকি 15 দিন কাবুলিওয়ালা চালায়, আর সে চলাও কেমন, গালাগালি দিতে দিতে, গজর গজর করতে করতে একটা মন্থর গতির মালগাড়ির মতো এই জীবনটা চলে। আমার 8-8টা সন্তান, ওরা স্কুলে পড়তে পারে না। আমি যেদিন বিয়ে করে সাবিত্রীকে এই খোলার ঘরে এনেছিলাম, সেদিন সাবিত্রীও ভালো ভালো কথা বলতো। বাঁধাকপির কোমল সবুজ সবুজ পাতার মতো ভালো ভালো কথা যখনও বলতো আর মুচকি মুচকি হাসতো, তখন ওকে সিনেমার নায়িকার মতো সুন্দর লাগতো। আজকাল সে হাসি না জানে কোথায় হারিয়ে গেছে। হাসির স্থানটিতে জায়গা করে নিয়েছে নিরন্তর এক ভ্রুকুটি। তুচ্ছ ব্যাপারে ও ছেলে মেয়েদের এলোপাথারি মারতে শুরু করে। আর আমি তো যে কথাই বলি না কেন, যেমন করেই বলি না কেন, যত মোলায়েম করেই বলি না কেন, ও তো যেন আমাকে তেড়ে মারতে আসে। জানি না সাবিত্রীর কি হয়েছে, জানি না আমার কি হয়েছে। আমি অফিসে মালিকের গালাগালি খাই,
ঘরে এসে বউয়ের গালাগালি খাই আর সারাক্ষণ চুপ করে থাকি। মাঝে মাঝে ভাবি হয়তো আমার বউয়ের একটা নতুন শাড়ির দরকার, হয়তো ওর শুধু একটা নতুন শাড়ি নয়, একটি নতুন জীবন দরকার। কিন্তু এসব কথা ভেবে কি লাভ? এখন তো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন যে এই প্রজন্মের অর্থাৎ আমাদের জীবনে কোনো আরামায়েশের আশা করাই উচিত নয়। আমাদের প্রধানমন্ত্রীর ভাষণ যা আমি খবরের কাগজে পড়েছি, সেটা সাবিত্রীকে পড়ে শোনাতে সে তো রেগে আগুন। রেগে মেগে উনুনের কাছে পড়ে থাকা সাঁড়াশিটাকে তুলে আমার মাথায় মেরে দিল। আমার কপালে এই যে ক্ষতচিহ্নটা দেখছেন, এ তারই দাগ। সাবিত্রীর মেটে রঙের শাড়িটাতেও এমনই কয়েকটি ক্ষতের চিহ্ন আছে। তবে ওসব দাগ আপনারা দেখতে পাবেন না, আমি দেখতে পাই। ওগুলোর মধ্যে একটা দাগ তো সেই সবুজ ভঙ্গিমল শাড়িটার, যা সাবিত্রী ভদুরাম বস্ত্র বিক্রেতার দোকানে দেখেছিল। একটা দাগ সেই খেলনাটার, যার দাম ছিল 25 টাকা, আর যেটাকে দেখে আমার বড় ছেলেটি খুশিতে খিলখিল করে হেসে উঠেছিল, কিন্তু যেটা আমি ওকে কিনে দিতে পারিনি, আর যেটাকে না পেয়ে ছেলেটা আমার দিনরাত কান্নাকাটি করেছিল। একটা দাগ সেই টেলিগ্রামের, যা একদিন জব্বলপুর থেকে এসেছিল, যাতে সাবিত্রীর মায়ের গুরুতর অসুখের খবর ছিল। সাবিত্রী জব্বলপুর যেতে চেয়েছিল, কিন্তু হাজার চেষ্টা করেও আমি কোথাও থেকে টাকা ধার পাইনি, ফলে সাবিত্রী জব্বলপুর যাওয়া হয়নি। একটা দাগ সেই টেলিগ্রামের, যাতে ওর মায়ের মৃত্যু সংবাদ ছিল। আর একটা দাগ, কিন্তু আমি কত কত দাগের কথা বলবো। জীবন কাটাতে কাটাতে নোংরা নোংরা ময়লা দাগে সাবিত্রীর 5 টাকা 4 আনার শাড়িটা ভরে আছে। ধুয়ে ধুয়েও সব দাগ যায় না। আমার আশঙ্কা, সাবিত্রী যতদিন বেঁচে থাকবে এ দাগগুলো ততদিন থেকে যাবে। চতুর্থ শাড়িখানাও ধূসর রঙের, স্লেট স্লেট রং। এতে খানিকটা পাটকিলে ভাব আছে। আসলে এগুলো তো সবই নানা রঙের শাড়ি, কিন্তু ছাই রং এদের সবকটির ভেতর থেকে উঁকি মারছে। এমন মনে হয় যেন এদের সবার জীবন এক, যেমন এদের সবার জীবনের মূল্যও এক, যেন এগুলো কোনোদিন মাটি থেকে উপরে উঠবে না, যেন ওগুলো কোনোদিন শিশিরে রামধনুর হাসি, দিগন্তে উষার উজ্জ্বল আলো, মেঘে মেঘে বিদ্যুৎ চমক দেখেনি। যেমন শান্তাবাইয়ের যৌবন, জীবন আর জরা, সাবিত্রীর পৌরত্ব, যেন এই কখানা শাড়ি জীবনের একই রং, একই স্তর, একই ধারাবাহিকতা নিয়ে হাওয়ায় দুলছে। এই স্লেট রঙের শাড়িটা ঝব্বুদার বউয়ের। ওর বউটার সঙ্গে আমার বউ কোনোদিন কথা বলে না, কারণ ওর বউয়ের কোনো ছেলেপুলে নেই। আর কোনো মেয়ে ছেলের ছেলে পেলে না হলে একে তো তাকে বড় অলক্ষী মনে করা হয়। তাছাড়া ওসব মেয়ে ছেলেরা নাকি তুকতাক করে অন্যের ছেলে মেয়েদের মেরেই ফেলে। আমার বউ তাই কোনোদিন ওর সঙ্গে লাগতে যায় না। এই বউটাকে ঝব্বুদা টাকা দিয়ে কিনেছিল। ঝব্বুদা মোরাদাবাদের লোক, তবে ছেলেবেলাতেই দেশ ছেড়ে এদিকে চলে এসেছিল। ও মারাঠি আর গুজরাটি জানে, দুটি ভাষাতেই গড়গড় করে কথা বলতে পারে। তাই ও খুব শিগগির পোদ্দার মিলে চাকরি পেয়ে গিয়েছিল। অনেক আগে থেকেই ঝব্বুর বিয়ের খুব শখ। ওর বিড়ি তাড়ি বা আর কিছুর প্রতি কোনো আসক্তি ছিল না। শখ ছিল শুধু একটাই, সেটা বিয়ে। সে চেয়েছিল বিয়েটা চটপট হয়ে যাক। ওর হাতে 70-80টা টাকা জমলে ও ঠিক করেছিল দেশে যাবে। দেশে গিয়ে ওই টাকা দিয়ে ওদের জাতের একটি মেয়েকে বিয়ে করে আনবে। কিন্তু পরে ভাবল, এই 70-80 টাকাতে কি হবে? আসা যাওয়ার ভাড়াটাই কোনো মতে কুলিয়ে যাবে। 4-4টে বছর খেটে খুঁটে তবে সে টাকাটা জমিয়েছে। এ টাকায় সে মোরাদাবাদ যেতে পারত বটে, কিন্তু গিয়ে বিয়ে করতে পারত না। কাজেই ঝব্বুদা এখানেই এক মস্তানের সঙ্গে কথাবার্তা বলে ওই মেয়ে ছেলেটাকে 100 টাকায় কিনে নিল। 80 টাকা ওই মাস্তানকে নগদ দিয়েছিল, 20 টাকা ধার রয়ে গেল। সে টাকা ও 1 বছরে শোধ দিয়েছিল। পরে ঝব্বু জেনেছিল যে মেয়ে ছেলেটিও মোরাদাবাদেরই, ধীরজ গায়ের আর ওরই জাতের। ঝব্বু বড় খুশি হয়েছিল। বাহ, এখানে বসে বসেই সব কাজ হয়ে গেল। একই জাতের, একই জেলার, একই ধর্মের একটি বউ এখানে বসে বসেই 100 টাকায় জুটে গেল। খুব ধুমধাম করে বিয়ে করলো সে। আর তারপর একদিন জানতে পারল যে ওর বউ লরিয়া খুব ভালো গান গায়। ওর নিজেরও কর্কশ কণ্ঠে জোরে জোরে গাইবার চেয়ে বরঞ্চ বলা চলে চেঁচাবার খুব শখ ছিল। ঘরে লরিয়া কাজ করতে করতে গাইতো, রাতে ঝব্বু আর লরিয়া দুজনেই গাইতো। ওদের ঘরে কোনো ছেলেপুলে ছিল না, তাই ওরা একটা তোতা পুষেছিল। তোতা মিয়া মিঠু স্বামী স্ত্রীকে গাইতে দেখলে নিজেও আনন্দে গেয়ে উঠত।
লরিয়া আর ঝব্বুর মধ্যে আরও একটা বৈসাদৃশ্য ছিল। ঝব্বু বিড়ি সিগারেট তারই কিচ্ছু খেত না, লরিয়া বিড়ি সিগারেট তারই সব খেত। ও বলতো আগে ওর এসব বদভ্যাস ছিল না, কিন্তু যেদিন থেকে বদমাশদের খপ্পরে পড়েছে ওকে এসব বদনেশা করতে শিখতে হয়েছে। এখনও সব কিছু ছাড়তে পারে, কিন্তু বিড়ি আর তারই ছাড়তে পারে না। তাড়ি খেয়ে লরিয়া ঝব্বুর উপর বেশ কয়েকবার হামলা করেছে, আর ঝব্বু তাকে তুলোধুনো করে ছেড়েছে। এমন হলে তোতাটা খুব চেঁচামেচি করত। রাতে দুজনকে গালাগালি দিতে দেখলে তোতাটাও খাঁচার ভেতর থেকে সেসব গালাগালি দিত, যা ওরা দুজন দুজনকে দিত। তোতার গালাগালি শুনে একবার তো ঝব্বু রেগে মেগে তোতাটাকে খাঁচা শুদ্ধ নোংরা নালার মধ্যে ফেলে দিতে নিয়ে গিয়েছিল। জীবনাবাই মাঝখানে পড়ে তোতাটাকে বাঁচালো। জীবনা বলেছিল, তোতা মারা বড় পাপ, তোমাকে ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে, আর তাতে তোমার 15-20 টাকা খসে যাবে। শুনে ঝব্বু তোতাকে নোংরা নালায় ডুবানোর চিন্তা ত্যাগ করল। প্রথমে তো ঝব্বু অমন বিয়ে করাতে ঝব্বুর বন্ধুবান্ধবরা ওকে গালাগালি দিয়েছিল। ও নিজেও লরিয়াকে সন্দেহের চোখে দেখত। কয়েকবার তো ওকে শুধু শুধুই মারধর করেছিল। মাঝে মাঝে মিলে কাজে না গিয়ে ঝব্বু ওকে পাহারা দিত। কিন্তু আস্তে আস্তে লরিয়া পুরো বস্তির আস্থা অর্জন করে নিল। লরিয়া বলতো, কোনো মেয়েই ইচ্ছে করে পরপুরুষের পাল্লায় পড়তে চায় না। মেয়েরা চায় একটা ঘর, তা সে ঘর যত ছোটই হোক না কেন। মেয়েরা স্বামী চায়, যে হবে তার নিজস্ব একান্ত, তা সে ঝব্বুর মতো হাল্লাবাজ আর বচনবাগিসই হোক না কেন। মেয়েরা কোলে একটা সন্তান চায়, তা সে যতই কদাকার হোক না কেন। লরিয়া এখন ঘর পেয়েছে, স্বামী পেয়েছে, পায়নি শুধু একটি সন্তান। তাতে কি হবে? আর যদি নাই বা পায়, সে তো ভগবানের ইচ্ছা। এই মিয়া মিঠুই ওর ছেলে হবে। একদিন লরিয়া ওর মিয়া মিঠুর খাঁচাটাকে দোলাতে দোলাতে গান গাইতে গাইতে ওকে খাওয়াচ্ছিল। এমন সময় বস্তির কাছে হই হট্টগোল শোনা গেল। দরজা দিয়ে উঁকি মেরে দেখল কয়েকজন মজুর ঝব্বুকে পাঁজাকোলা করে নিয়ে আসছে। ওদের কাপড় চোপড় রক্তে রক্তে লাল। লরিয়ার বুকটা ধড়াস করে উঠল। সে ছুটে বেরিয়ে গিয়ে মজুরদের কাছ থেকে ঝব্বুকে কাঁধে তুলে বস্তির ঘরে নিয়ে এলো। জিজ্ঞাসাবাদ করে জানতে পারল যে মিলের ম্যানেজারের সঙ্গে ঝব্বুর কথা কাটাকাটি হয়েছিল, আর ঝব্বু ম্যানেজারকে 2 ঘা বসিয়ে দিয়েছিল। এ নিয়ে খুব হইচই হয়েছে, আর ম্যানেজার তার গুন্ডা বাহিনী দিয়ে ঝব্বুকে খুব ঠেঙ্গিয়েছে। ঠেঙ্গিয়ে মিল থেকে বের করে দিয়েছে। কপাল ভালো যে ঝব্বু প্রাণে বেঁচে গেছে, নইলে ওর মরে যাবারই কথা। লরিয়া সাহসে বুক বাঁধল। সাথে সাথে মাথার ঝুড়ি নিয়ে ও অলিতে গলিতে তরিতরকারি শাকসবজি বেচতে লাগলো, যেন সারা জীবনই ও এমনি করে তরিতরকারি বেচে আসছে। এভাবে খেটে খেটে রোজগার করে সে পয়সা এসে ঝব্বুকে সুস্থ করে তুলল। ঝব্বু এখন বেশ চাঙ্গা, কিন্তু ও আর কোনো মিলে চাকরি পাচ্ছে না। ও সারা দিন ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহালক্ষ্মী স্টেশনের চারপাশে কারখানার উঁচু উঁচু চিমনিগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখে। সেলুন মিল, ওল্ড মিল, ধনরাজ মিল, কিন্তু কোনো মিলে ওর জন্য ঠাঁই নেই। কারণ মজুদদের মার খাবার অধিকার আছে, মার দেবার নেই। আজকাল লরিয়া বাজারে বাজারে অলিতে গলিতে হেঁকে হেঁকে শাকসবজি তরিতরকারি বিক্রি করে, আর সংসারে যাবতীয় কাজকর্ম করে। ও বিড়ি তাড়ি সব ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, ও স্লেট রঙের শাড়িটা জায়গায় জায়গায় ছিঁড়ে যাচ্ছে। আর কিছুদিনের মধ্যে যদি ঝব্বু কাজকর্ম না পায়, তাহলে লরিয়াকে পুরনো শাড়ির টুকরো দিয়ে তালি মারতে হবে, আর মিয়া মিঠুর খাওয়া বন্ধ করতে হবে। পঞ্চম শাড়ির পাড়টা গাঢ় নীল রঙের। শাড়ির রং ময়লাটে লাল, কিন্তু পাড়টা গাঢ় নীল। আর এই নীল রঙে এখনও এখানে ওখানে চেকনাই রয়ে গেছে। এই শাড়িটা আর সব শাড়ি থেকে ভালো, কারণ এই শাড়িটা 5 টাকা 4 আনার নয়। এর বুনন, এর জেল্লা বলে দেয় যে এই শাড়িটা ওসব শাড়ি থেকে কিছুটা আলাদা। দূর থেকে এ পার্থক্য আপনাদের চোখে পড়বে না, কিন্তু আমি জানি এটা বাকিগুলো থেকে আলাদা। এর দাম 9.25 টাকা। এই শাড়িখানা মঞ্জুলার। এটা ওর বিয়ের শাড়ি। 6 মাসও হয়নি মঞ্জুলার বিয়ে হয়েছে। ওর স্বামী গত মাসে মিলের ঘূর্ণমান চামড়ার ফিতার কবলে পড়ে প্রাণ হারিয়েছে। তাই 16 বছরের মঞ্জুলা আজ বিধবা। ওর মন নবীন, ওর দেহ নবীন, ওর আশা আকাঙ্ক্ষা নবীন, কিন্তু স্বামীহারা হয়ে আজ সে অসহায়, সে অবহেলিত। ওই মেশিনের ফিতাটা একেবারে ঢিলেঢালা হয়ে গিয়েছিল এবং ঘোরবার সময় বারবার ফটফট করে শব্দ করত। কর্মচারীরা বলা সত্ত্বেও মিল মালিক সেটাকে বদলায়নি, কারণ ওটা দিয়েই বেশ কাজ চলে যাচ্ছিল।
তাছাড়া ফিতা বদলাতে গেলে মিলের কাজ যে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়, ফিতা বদলাতে টাকাও খরচ হতো। মজুর সে তো যে কোনো সময় বদলানো যেতে পারে, তার জন্য টাকা থোড়াই খরচ হয়। কিন্তু ফিতে সে তো খুব মূল্যবান জিনিস। মঞ্জুলার স্বামী মারা গেলে মঞ্জুলা ক্ষতিপূরণ দাবি করে দরখাস্ত দিয়েছিল, কিন্তু সে দরখাস্ত মঞ্জুর হয়নি, কারণ মঞ্জুলার স্বামী নাকি নিজের অসতর্কতার ফলে মরেছে। ফলে মঞ্জুলা কোনো ক্ষতিপূরণ পেল না, আর সে তার লালচে ধূসর রঙের শাড়িখানাই পরে রইল, যা ওর স্বামী ওর জন্য 9.25 টাকা দিয়ে কিনে এনেছিল। ওরা শাড়ি ছিল না, তাই বিধবা হয়েও ওকে বিয়ের শাড়ি পরেই থাকতে হলো। হয়তো এখন থেকে মঞ্জুলাও 5 টাকা 4 আনার শাড়ি কিনবে। ওর স্বামী বেঁচে থাকলেও হয়তো ও পরের শাড়িখানা 5 টাকা 4 আনাতেই কিনত। এদিক দিয়ে দেখতে গেলে ওর জীবনে কোনো বিশেষ পরিবর্তন হয়নি। তবে পরিবর্তন এটুকু হয়েছে যে আজও একই দামে সাদা থান পরতে চায়, যা পরলে ওকে বিধবা বলে মনে হবে, নতুন বউ নয়। ওই শাড়িটা যেন দিন রাত ওর শরীরে হুল ফোটায়। এই শাড়িতে যেন ও স্বর্গত স্বামীর বাহু জড়িয়ে আছে, যেন এর প্রতিটি সুতোতে স্বামীর চুম্বন অঙ্কিত রয়েছে, যেন এর প্রতিটি টানাপোড়েনে ও স্বামীর উষ্ণ নিঃশ্বাসের আর্দ্রতা রয়েছে। যেন এখন এটা শাড়ি নয়, এটা মঞ্জুলার গভীর সমাধি, যার ভয়ঙ্কর স্মৃতিকে ও প্রতি মুহূর্তে আপন শরীরে জড়িয়ে রাখতে বাধ্য হচ্ছে। মঞ্জুলাকে যেন জীবন্ত সমাধি দেওয়া হয়েছে। ষষ্ঠ শাড়িখানার রং লাল, কিন্তু এ শাড়িটা এখানে থাকা উচিত নয়, কারণ যে এটা পরত সে মারা গেছে। তবুও শাড়িখানা এখনও রেলিংয়ে আগের মতোই শুকোতে দেওয়া হয়। রোজ ধুয়ে মেলে দেবার পরে এটি হাওয়াতে দোল খায়। এটি বুড়িমার শাড়ি, যে আমাদের ঘরের দরজার কাছে খোলা উঠোনে থাকত। বুড়িমার একটি ছেলে ছিল, শীত এখন জেলে। হ্যাঁ, শীতর বউটা আর ছেলেটা এখনও উঠোনে আমাদের দরজার কাছে পড়ে থাকে। শীতর বউ আর ওর বুড়ি মা, ওরা সবাই আমাদের বস্তির মেথর। ওদের থাকার জন্য কোনো বস্তি নেই, ওদের ততটুকুন খাবারও জোটে না যতটুকুন আমরা পাই। তাই ওরা উঠোনে পড়ে থাকে, উঠোনেই রান্নাবান্না করে, উঠোনেই ঘুমোয়। ওই উঠোনেই বুড়িমা মারা পড়েছে। ওই যে বড় একটা ফুটো দেখছেন ওই শাড়িটাতে, ওই যে ওই পাড়ের কাছটাতে, ওটা গুলির ফুটো। ওই বুলেটটা মেথরদের হরতালের দিন বুড়িমাকে বিঁধেছিল। না না, বুড়িমা হরতাল করেনি, ও বেচারি তো থুতথুরে বুড়ি, চলতে ফিরতেই পারত না। ওই হরতালে তো ওর ছেলে শীত আর অন্য মেথররা ছিল। ওরা মহার্ঘ ভাতা দাবি করেছিল, আর দাবি করেছিল বস্তিতে থাকার জন্য ঘর ভাড়া। এক কথায় বাঁচার জন্য দুবেলা দুমুঠো খাওয়া, পরনের কাপড় আর মাথার উপরে একটা আচ্ছাদন দাবি করেছিল ওরা। তাই ওরা হরতাল করেছিল। হরতাল যখন বেআইনি ঘোষিত করে দেওয়া হলো, তখন ওরা মিছিল বের করেছিল। ওই মিছিলে বুড়িমার ছেলে শীতই সবার আগে আগে ছিল এবং খুব জোরে জোরে স্লোগান দিচ্ছিল। তারপরে যখন মিছিল বেআইনি ঘোষিত হলো, তখন গুলি চলল আমাদের বস্তির সামনে। আমরা আমাদের ঘরের দরজা তো বন্ধ করেছিলাম, কিন্তু হুড়োহুড়িতে বস্তির সদর দরজাটা বন্ধ করার কথা কারো মনে ছিল না। তারপর আমাদের বন্ধ ঘরে বসে থেকে মনে হচ্ছিল ঝাঁক ঝাঁক গুলি এদিক থেকে ওদিক থেকে, চারদিক থেকে চলছে। কিছুক্ষণ পরে সব একেবারে ঠান্ডা নিস্তব্ধ হয়ে গেল। আমরা যখন ভয়ে ভয়ে দরজা খুলে বাইরে উঁকি মেরে দেখলাম, তখন মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে, আর আমাদের বস্তির দরজাতেই বুড়িমা মরে পড়ে আছে। এটি ওই বুড়িমার লাল শাড়ি, যার ছেলে শীত এখন জেলে। এই লাল শাড়িটাকে এখন বুড়ির ছেলের বউ পরে। শাড়িটাকে বুড়ির সঙ্গে পুড়িয়ে ফেলা উচিত ছিল, কিন্তু কি করা যাবে? মৃতের মান সম্মানের চেয়ে যে বেশি আবশ্যক জীবিতের নগ্নতাকে আবৃত করা। শাড়ি পরাবার জন্য নয়, শাড়ি শরীর ঢাকার জন্য। হ্যাঁ, মাঝে মাঝে শীতর বউ এই শাড়ির আঁচলে চোখের জল মোছে, কেননা এই শাড়ির মাঝে যে 80 বছরের সমস্ত হাসি অশ্রু, সমস্ত জয় পরাজয় মিশে আছে। চোখের জল মুছে শীতর বউ আবার কাজে লেগে পড়ে, যেন কিছুই হয়নি, কোথাও গুলি চলেনি, কেউ জেলে যায়নি। ম্যাথরানির ঝাড়ু একইভাবে চলতে থাকে। এই যা, কথায় কথায় প্রধানমন্ত্রীর গাড়ি চলে গেল। উনি এখানটায় দাঁড়াননি,
আমি ভেবেছিলাম উনি এখানে অবশ্যই দাঁড়াবেন আর সবাইকে একবার দর্শনের সুযোগ দিতে গাড়ি থেকে নেমে এসে কিছুক্ষণ প্ল্যাটফর্মে পদচারণা করবেন, আর হয়তো তখন মহালক্ষ্মী পুলে হাওয়ায় দোল খাওয়া ওই শাড়ি ছখানাকেও দেখবেন। এই 6খানা শাড়ি আমাদের দেশের একেবারে অতি সাধারণ ঘরের মেয়েদের, এমনই সাধারণ সব ঘর যেসব ঘর নিয়ে আমাদের দেশের ছোট ছোট পরিবার গড়ে ওঠে। এমন সব ঘর যার এক কোণে থাকে উনুন, একপাশে তাকের উপর আয়না, চিরুনি, সিঁদুরের কৌটো, খাটের উপরে ঘুমন্ত শিশু, দড়িতে ভেজা কাপড়। এসব ওই লক্ষ লক্ষ কোটি কোটি গৃহের গৃহলক্ষ্মীদের শাড়ি, যাদের আমরা ভারতীয় বলে থাকি। এসব পুরনারীরা আমাদের প্রিয় সন্তানদের জননী, আমাদের সাধাসিধে ভাইদের আদরিণী বোন, আমাদের পবিত্র প্রেমের সঙ্গীত, আমাদের 5000 বছরের প্রাচীন সভ্যতার সর্বোন্নত প্রতীক। হে প্রধানমন্ত্রী মহাশয়, বাতাসে দোল খাওয়া এই শাড়িগুলি আপনাকে কিছু বলতে চায়। আপনার কাছে এরা কিছু চায় না। এরা কোনো উঁচু পদ, মোটর গাড়ি, পারমিট, কন্ট্রাক্ট বা কোনো ধন দৌলত চায় না আপনাদের কাছে। এরা তো জীবনের তুচ্ছাতি তুচ্ছ জিনিস চায়। দেখুন, ওই যে শান্তাবাইয়ের শাড়ি, ও তার ছেলেবেলার হারানো রামধনুটাকে চায় আপনার কাছে। ওই যে ওটি জীবনাবাইয়ের শাড়ি, ও চায় ওর চোখের আলো আর ওর মেয়ের সম্মান। ওটি সাবিত্রীর শাড়ি, যার সঙ্গীত মরে গেছে আর যার কাছে তার সন্তানদের স্কুলে পাঠাবার সঙ্গতি নেই। ও শাড়িটা লরিয়ার, যার স্বামী বেকার আর যার ঘরে পোষা তোতাটার দুদিন খাওয়া জোটেনি। ও শাড়িটি একটি নববধূর, যার স্বামীর প্রাণটা একটা চামড়ার ফিতের চেয়েও সস্তা। ওটি বুড়ি ম্যাথরানির লাল শাড়ি, যে বন্দুককে লাঙ্গলের ফালে বদলাতে চেয়েছিল, যাতে এদেশের মাটির মানুষের রক্ত ফুল হয়ে ওঠে আর গমে সোনালি শীষ হয়ে হেসে হেসে দোল খেতে থাকে। কিন্তু না, প্রধানমন্ত্রীর গাড়ি এখানে থামল না। উনি এ 6খানা শাড়ি দেখতে পারলেন না। জনসভায় ভাষণ দিতে চৌপাটি চলে গেলেন। তাই আমি আপনাকে বলছি, যদি আপনি কোনোদিন ট্রেনে চেপে ওদিক দিয়ে যান, তাহলে মহালক্ষ্মী পুলের বাঁ দিকে ঝুলতে থাকা ওই শাড়ি 6খানাকে অবশ্যই একটিবার তাকিয়ে দেখবেন। তারপরে ওই পুলেরই ডান দিকে ধোপাদের শুকোতে দেওয়া রং বেরঙের রেশমি শাড়িগুলোকেও দেখবেন। দেখবেন ওসব শাড়ি এসেছে বিরাট বিরাট চিমনিওয়ালা কারখানার মালিকের কিংবা মোটা মোটা মাইনের লোকেদের বাড়ি থেকে। আপনি মহালক্ষ্মী পুলের ডানে বাঁয়ে দুদিকে অবশ্যই চোখ মেলে তাকিয়ে দেখবেন, আর তারপরে নিজের মনকে প্রশ্ন করবেন, আপনি কোন দিকে যেতে চান। দেখুন, আমি আপনাকে সাম্যবাদী হতে বলছি না, আমি আপনাকে শ্রেণী সংগ্রামের জন্য প্রেরণা দিচ্ছি না। আমি শুধু কথাটাই জানতে চাইছি যে আপনি মহালক্ষ্মী পুলের ডান দিকে আছেন না বাঁ দিকে।